মিলেনিয়াম প্রবাস সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উৎপল চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা জনগণকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফরমালিন দিয়ে বিএনপিকে তাজা রাখার চেষ্টা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা শিগগিরই সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিংস 11 পাঞ্জাবকে 3 উইকেটে হারিয়ে আইপিএল শিরোপা পুনরুদ্ধার করেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জরুরি প্রয়োজনে নিযুক্ত সকল কর্মী এবং অধিবাসীদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। স্যান্ডি এর মতো আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তিনি একথা বলেন। Well, we're here at FEMA's National Response Coordination Center to get an update on this year's preparations for hurricane season, which begins on Sunday. I want to thank Secretary Jay Johnson, as well as FEMA Coordinator, or FEMA Administrator Craig Fugate, for leading this briefing. And I also want to thank all the hardworking employees in all the departments that are responsible for helping us prepare, respond to, and recover from emergencies. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি পচে গেছে। ফরমালিন দিয়ে বিএনপিকে তাজা রাখার চেষ্টা করা হচ্ছে। গণভবনে জাপান সফরের পরবর্তী এক সংবাদ সম্মেলনে সরকারের বৈধতা নিয়ে প্রশ্নের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, যে দলের জন্মই অবৈধভাবে তাদের মুখে বৈধতার কথা মানায় না। তিনি রাষ্ট্রপতি হলেন, একাধারে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি ইত্যাদি সব পদ নিয়ে বসে থাকলো। সেটা কোন বৈধতা ছিল? বৈধতার প্রশ্ন তো ওই দলের জন্মেই রয়ে গেছে। তারা আবার সরকারকে অবৈধ বলে কোন হিসেবে? 5 জানুয়ারি 40% ভোট পড়েছে বলে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি আরো বলেন, জাপান সরকারের 6 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি সরকারের বিরাট সাফল্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি 370 অনুচ্ছেদ রহিত করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। এই অনুচ্ছেদ জম্মু কাশ্মীরকে বিশেষ সুবিধা প্রদান করে, যা অন্য রাষ্ট্রগুলো পায় না। 370 অনুচ্ছেদের কারণে প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ব্যতীত আর কোনো বিষয়ই কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব নেই জম্মু কাশ্মীরে। মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী শেষে একথা জানান তিনি। গ্রুপটা ছিল, এদের উপরে হলো তারা অটোরিক্স দেয়া মুষলধারে হলো গোলাবর্ষণ করতে থাকে। যখন এই গোলাগুলি করে এক পর্যায়ে হলো আমরা হলো তাদের হলো ফায়ার ব্যাক করি, কিছুক্ষণ পরে ফায়ার বন্ধ হয়। এই অবস্থাতে কিছুক্ষণ দেখেন আবার তারা হলো মর্টার দিয়ে হলো শেলিং করা শুরু করে আমাদের হলো পেট্রোলের উপরে। আমরা তখন হলো রিপ্লাই, কিছুক্ষণ পরে সেটাও বন্ধ হয়। তো এই অবস্থায় হলো কালকে বেশ কিছুক্ষণ হলো গোলাগুলি হয়, হওয়ার পরে তারপরে যখন বন্ধ হয়, নিয়ম অমান্য করে তারা হলো সেখানে হলো সেনাবাহিনী মোতায়েন করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা সেটা প্রতিবাদী পাঠিয়েছি, আমরা সেটা হলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। আরও প্রতিবাদ লিপি হলো তাদের কাছে স্ট্রং প্রোটেস্ট নোট পাঠিয়েছি যে আপনার তাদের যে সেনাবাহিনীর লোকজন এখানে হলো সীমান্ত রেখার বা বিভিন্ন ক্যাম্পে এসেছে। তো ডেফিনেটলি এটার উপরে তো আমরাও আমাদের হলো যথাসম্ভব হলো আমাদের বিভিন্ন যে বিওপি যেগুলো আছে সেখানে আমরা স্ট্রেংথ বৃদ্ধি করেছি। আবারও র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11টার দিকে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা লাগিয়ে সে অনুষ্ঠানে বাধা দেয় পুলিশ।
পরবর্তীতে সন্ধ্যায় বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের গুম হওয়া নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন বেগম খালেদা জিয়া। সামগ্রিক বিষয়গুলো তদন্তের জন্য আমি সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে খ্যাতিমান আইনজীবী, জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে বিশ্বাসযোগ্য ও কার্যকর একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। বিভিন্ন স্তরের নেতৃত্ব মূলত সশস্ত্র বাহিনী থেকে আসা অফিসারদের উপর ন্যস্ত থাকে। কাজে র্যাব কলঙ্কিত হওয়ার কারণে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সুনামও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না। একটি নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থার অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছি। আসুন সভ্যতা, আইনের শাসন, নিরাপত্তা, সুবিচার ও গণতন্ত্র ফেরাতে আমরা একটি প্রতিনিধিত্বশীল সরকার কায়েমের পথে পা বাড়াই। মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে গত বৃহস্পতিবার সেনাপ্রধান এল-সিসি প্রায় 92% ভোটে জয়যুক্ত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। আবদেল ফাতাহ এল-সিসি পেয়েছেন 23.38 মিলিয়ন ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামদিন সাবাহি পেয়েছেন 7,35,285 ভোট। আবদেল ফাতাহ এল-সিসি হলেন মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। আগামী 16 জুন নিউ ইয়র্কে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই উপলক্ষে আগামী 17 জুন এক গণসংবর্ধনার আয়োজন করা হবে বলে টেলিফোনে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। এবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর থাকছে কেমন বাংলাদেশ চাই এর উপর একটি বিশেষ প্রতিবেদন। বিরতির পর আবারও শুরু করছি মিলেনিয়াম প্রবাস সংবাদ। গত শুক্রবার মেয়র বিল ডি ব্লাসিও ঘোষণা করেন প্রি-কে স্কুলে 10,000 সিট বরাদ্দের। পূর্বের চাইতে অনেক সহজ উপায়ে এই সিট বরাদ্দ পাবেন অভিভাবকরা। Some kids come in with advantages, some kids don't. But in pre-K and full-day pre-K, we're able to help so many kids get to grade level and get that strong start so they can move forward. I also want to say it was so great to visit the classroom because, again, what a lot of us have seen in these pre-K settings that are high quality, you see these are 4-year-old kids. Sometimes you see 3-year-old kids. Sometimes you see 5-year-old kids, give or take 4. And the engagement, the poise. I'm an adult they never met before. I come into my suit, I sit down, I start asking questions, and they're right there with it, and they're energized, and they're focused, and they're interacting together as a group, and it jump-starts a child's education. You can see it every single time, the energy that pre-K creates and the way it gets kids on the right path. Just last night, to authorize 10,000 new full-day pre-K seats in community-based organizations like this. In fact, this site is one of the sites, the seats for which were authorized last night. So the PEP took a major step forward for our children, authorizing 10,000 seats. This very location, the A to Z Center here in Queens, is now available to parents for application starting right this minute. It's happening as we speak. It's up online right now. গত শনিবার রাত 9:40 বিমান বিধ্বস্ত হয়েছে বোস্টনে। এতে 7 জন নিহত হন। বিমানটি বোস্টনের হ্যান্ডসকম ফিল্ড থেকে আটলান্টিক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছিল। সম্প্রতি শিকাগোতে 2 দলের বন্দুকযুদ্ধের সময় এক স্কুল শিক্ষিকা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। 58 বছর বয়সী এই স্কুল শিক্ষিকার নাম বেটি হাওয়ার্ড। কাজ শেষে ফেরার পথে এই শিক্ষিকার মৃত্যু ঘটে। সম্প্রতি শহীদ জিয়ার 33তম শাহাদাত বার্ষিকী পালন করেন যুক্তরাষ্ট্র বিএনপি ও যুব দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 33তম শাহাদাত বার্ষিকী পালন করা হয় 30 মে শুক্রবার। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, শহীদ জিয়ার কর্মময় জীবন প্রচার এবং সংক্ষিপ্ত আলোচনা ও তবারক বিতরণ। বাংলাদেশের অধ্যুষিত এলাকা ব্রঙ্কসে সম্প্রতি সোনালী এক্সচেঞ্জের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহসান। ব্রঙ্কস শাখার কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে এই শাখা থেকে আগামী ঈদুল ফিতর পর্যন্ত বিনা ফিতে অর্থ প্রেরণের সুযোগ থাকবে সকলের জন্য উন্মুক্ত। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অফ NY JBBA আয়োজন করতে যাচ্ছে জ্যাকসন হাইটস পথমেলা 2014। আগামী 8 জুন রবিবার এই মেলা অনুষ্ঠিত হবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় এবং বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিল্পীবৃন্দ। গত 1 জুন ব্রুকলিনে অবস্থিত চার্লস ম্যাকডোনাল্ডসে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতির পথমেলা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। স্টলে উপচে পড়া দর্শকের ভিড় লক্ষ্য করার মতো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কনসাল জেনারেল শামীম আহসান। রোমাঞ্চকর ফাইনালে কিংস 11 পাঞ্জাবকে 3 উইকেটে হারিয়ে IPL শিরোপা পুনরুদ্ধার করেছে কলকাতা নাইট রাইডার্স। বলিউড মেগাস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স পরাজিত করেছে কিংস 11 পাঞ্জাবকে। কিংস 11 পাঞ্জাব করেছে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 199 রান। অপরপক্ষে কলকাতা নাইট রাইডার্স 19 ওভার 3 বলে 200 রান করেছে, যা করতে খরচ হয়েছে 7 উইকেট। ফ্রান্সের প্যারিস সিটি হচ্ছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম নগরী। ফ্রান্সে বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা কেমন বাংলাদেশ চাই এই শিরোনামে একটি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ফ্রান্সের প্রতিনিধি। ইউরোপে বাংলাদেশিদের বসবাসের শুরু ইংল্যান্ডে হলেও কালের পরিক্রমায় এখন পশ্চিমা ইউরোপের অনেক দেশে বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করছে। পরিসংখ্যানে দেখা যায় ফ্রান্সে বাংলাদেশিরা আগমনের সূচনাটা দেরিতে হলেও বর্তমানে দেশটিতে প্রায় 50,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছে। সেই হিসেবে ফ্রান্সে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশিরা ইউরোপে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। এখানে বাংলাদেশিরা অভিবাসী হিসেবে এদেশেরই মূল ধারার সঙ্গে মিশে নিজেদের একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার এই পাশাপাশি তারা ভুলে যাননি নিজের প্রিয় মাতৃভূমিকেও। আমরা চাই শক্তিশালী গণমাধ্যম, যে গণমাধ্যম বিশ্বের পাশ্চাত্য দেশ এবং আমেরিকা, উত্তর আমেরিকা সবার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এগিয়ে যাক। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শক্তিশালী গণমাধ্যম বর্তমান ডিজিটাল বাংলাদেশকে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বাংলাদেশকে দেখতে চাই আমি পৃথিবীর অন্যান্য দেশের সাথে একই সুরে তাল মিলিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং এইটার হবে বাংলাদেশের একমাত্র স্লোগান আগামী দিনে। হাঁটি হাঁটি পা পা করে গণতন্ত্রের উত্তরণের দিকে বাংলাদেশ, সমৃদ্ধির দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখানে আজকের এই বাংলাদেশে আমরা যারা বসবাস করছে, আমাদের পরিবার পরিজন আর প্রবাসে আমরা যারা আছি, আমাদের প্রত্যাশা কিন্তু দেশের সরকারের কাছে খুব একটা বেশি কিছু নয়, শুধু আমাদের সামাজিক নিরাপত্তাটা আমাদের সরকারের কাছে অতি প্রত্যাশিত বর্তমান অবস্থার প্রেক্ষাপট। এখানে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, চিকিৎসা সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশি পুরুষ প্রবাসীদের পাশাপাশি নারীরাও মূল সূত্রের সঙ্গে মিশে কাজ করছে। দেশের অর্থনীতিকে বেগবান করার জন্য প্রবাসী নারীদের পরিশ্রম একটি সহায়ক ভূমিকা রাখছে বটে। এই প্রবাসে যারা বসবাস করছি তারা পুরুষদের পাশাপাশি নির্বিঘ্নে জীবন ধারণের জন্য, নিজের জীবনকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য কাজ করে যাচ্ছি। সেই সাথে সাথে
আমার দেশকে, আমাদের দেশকে অর্থাৎ বাংলাদেশকে পরিচিতি করার জন্য বিভিন্নভাবে আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরছি। যেমন এখানে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে দেওয়ার জন্য নানানভাবে আমরা বাংলা গান, বাংলা শিক্ষা, নাচ গান যেগুলো আমাদের সংস্কৃতিতে আছে সব কিছু তাদের শিক্ষা দিয়ে যাচ্ছি। এমনি করে আমি চাচ্ছি যে আমাদের দেশেও যেন নারীরা নির্বিঘ্নে কাজ করে যেতে পারে, সেখানে যেন তাদের নিরাপত্তা থাকে, সেখানে যেন তাদের শিক্ষাটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে স্বামীর পাশাপাশি তার সংসারের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারে। প্রবাসী যারা আমরা আছি, আমাদের যে সামাজিক যে অবস্থান, আমাদের সোশ্যাল সিকিউরিটি, আমাদের যে সামাজিক যে নিরাপত্তা, আমাদের স্বাস্থ্য নিরাপত্তা, আমাদের যে বাসস্থানের নিরাপত্তা, আমাদের যে শিক্ষার, আমাদের শিশুদের বাচ্চাদের যে শিক্ষার যে উন্নত ব্যবস্থা, যে নিরাপত্তা আছে, বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আজও বাংলাদেশের জনগণ সেভাবে কিছু প্রত্যাশা করে না। যদিও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের কাছে বর্তমানে যেটা সবচেয়ে জরুরি প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের মা বাবারা, আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, আমাদের ছাত্র সন্তান যারা আছে, চাকরিজীবী যারা আছে, সকালে ঘর থেকে বের হয়ে বিকালে যাতে আবার বাসায় নিরাপদে ফিরতে পারে, এটা আমাদের খুব একটা রাষ্ট্রের কাছে বেশি কিছু চাওয়া না। সেই চাওয়াটাই এখন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বড় হয়ে দেখা দিয়েছে। আমরা চাই প্রবাস থেকে সুন্দর একটি বাংলাদেশ এগিয়ে যাক। গণতান্ত্রিক বিশ্বে ফ্রান্স তো পঞ্চম শক্তির এক শক্তি, এবং এই শক্তির গণতন্ত্র, আমাদের বাংলাদেশের গণতন্ত্র কখনো এক হওয়া অনেক দূরের ব্যাপার। আমরা চেষ্টা করি, প্র্যাকটিস করব আগামীতে ফ্রান্স কেন, ভারত, আমেরিকার মতো আরও শক্তিশালী গণতান্ত্রিক দেশকে ফলো করার জন্য। আমাদের অনেক দৈন্যতা, অনেক অসামঞ্জস্যতা আছে। আমাদের সম্পদ যেমন সসীম, আমাদের অভাব আছে অসীম। অসীম অভাবকে পূরণ করতে এখন পর্যন্ত আমাদের সরকাররা সেইভাবে সামর্থ্য নয়। বর্তমানে এখানে বাংলাদেশি তরুণরা নিজেদের মেধা, শ্রম ও পরিশ্রমের মাধ্যমে এখানকার ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে অনেকটা সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। যদি এই সাফল্যের ধারা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে এখানেও প্রবাসী বাংলাদেশিদের একটি ভালো অবস্থান ও বিনিয়োগের সুযোগ হবে। সেই সাথে দেশের অর্থনীতিকেও আরো বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন এখানকার বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যারা বাইরে আছেন, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ অথবা বাংলাদেশ, তারা ইচ্ছা করলেই ফ্রান্সে, প্যারিসে বিনিয়োগ করার যথেষ্ট সম্ভাবনা আছে। ইতিমধ্যে গার্মেন্টস শিল্প, বিশেষ করে অনেকেই বাঙালিরাও এই ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এই প্যারিসে। অতএব এখানে বিদেশের এবং বাংলাদেশের বিনিয়োগ করার যথেষ্ট সম্ভাবনা। আমি আশা করব যে সবাই এইদিকে নজর দিয়ে প্যারিসে বিনিয়োগ করবে। এতে যেমন কর্মসংস্থান হবে, তেমনি দেশও আর্থিকভাবে লাভবান হবে। কিছু তো সমস্যা থাকবেই, যেহেতু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সাথে আমরা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মানুষ আমরা অনেক পিছনে, কারণ আমরা যেহেতু কমনওয়েলথভুক্ত দেশ থেকে প্যারিসে এসেছি, আমরা ইংলিশের অবস্থান এখানে অনেকটা কম। এই প্রতিবন্ধকতা পেরিয়েও এই দেশের সরকার বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য এবং সবাইকেই সাহায্য করছে। কিন্তু এটা জানতে গেলে একটু সময় লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাদের সাথে কথা বললে অথবা ফ্রান্সের এই বিভিন্ন সেক্টরে যদি আমরা কথা বলি, দেখা যাবে যে এখানে বিজনেস করা খুবই সহজ এবং খুবই বিনিয়োগের একটা সম্ভাবনাময় জায়গা প্যারিস। ইউরোপের রাজধানী খ্যাত ফ্রান্সের এই প্যারিসে প্রথম বাংলাদেশিদের পদচারণা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3 যুগ পূর্বে। এখানটায় এখনকার অবস্থান, বাংলাদেশিরা প্রায় সকল দিকেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এদের সুন্দর এবং শক্তিশালী একটি অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। এখানে বসবাসরত প্রবাসী সকল বাংলাদেশিরা মনে করে যদি বাংলাদেশের কমিউনিটির সঠিক নেতৃত্বের মাধ্যমে এদেরকে এগিয়ে নেওয়া যায় তাহলে এখানটায় আরও সুন্দর এবং শক্তিশালী একটি বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলা সম্ভব। এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিরা। খন্দকার জামিল আবেদ, ফ্রান্সের প্যারিস থেকে, মিলেনিয়াম টিভি।